রাজধানীর চানখারপুলে আনাস সহ ৬ হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিচার শুরুর আদেশ। অপরাধীদের অনুকম্পার সুযোগ নেই মন্তব্য মির্জা ফখরুলের, বললেন রাজনৈতিক দলের নেতার চরিত্র হনন গণতান্ত্রিক যাত্রাকে ক্ষতিগ্রস্ত করে। অপরাধীর জন্য কোনো অনুকম্পার সুযোগ নেই, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দলীয় পদ থেকে অবসর নেয় এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপকে পরিকল্পিতভাবে চরিত্র হনন দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে প্রশ্নবিদ্ধ করে। পটুয়াখালীতে এনসিপির পদযাত্রা, চলছে গণসংযোগ পথসভা, বিকেলে বরগুনা যাবেন নেতারা। কোটা আন্দোলনে এই দিনেই প্রধানমন্ত্রীর বিদ্রূপ আর কটু মন্তব্যের শিকার হয় আন্দোলনকারীরা। এক দফা মেনে নিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন নিয়ে ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সংলাপ, আলোচনায় আছে সংরক্ষিত নারী আসন। রাজনীতিতে রাষ্ট্র গঠনে আইন প্রণয়নে প্রাতিষ্ঠানিকভাবে নারীকে মর্যাদার সঙ্গে অংশগ্রহণের পথ আমরা তৈরি করতে পারব। ময়মনসিংহের ভালুকায় বসতঘর থেকে ২ সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার, হত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ। গোষ্ঠীগত সংঘাতকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত সিরিয়া, দ্রুজ ও বেদুইনদের মধ্যে তুমুল লড়াই, অন্তত ৩৭ জন নিহত। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। রাজধানীর চানখারপুলে শহীদ আনাস সহ ৬ জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১। সকালে এই মামলায় গ্রেপ্তার কনস্টেবল সুজন সহ ৪ জনকে ট্রাইব্যুনাল হাজির করা হয়। দ্বিতীয় মামলা হিসেবে আনুষ্ঠানিক বিচার শুরু হলো এই মামলার। আগামী ১০ই আগস্ট এই মামলার সূচনা বক্তব্য। সাক্ষ্য গ্রহণ শুরু পরদিন থেকে মামলার গ্রেপ্তার ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলামকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। মামলার অপর ৪ আসামি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক রয়েছেন। তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হতে গত ৩ জুন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে আইনজীবী কুতুব উদ্দিনকে তাদের পক্ষে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এছাড়া এদিন সকালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকার সহ ২ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। পাশাপাশি সাভারে ইয়ামিন হত্যা মামলার ৩ আসামি, মিরপুর জাহাজবাড়ির জঙ্গি সাজিয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ ৩ জনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ৫ই আগস্ট ২০২৪ সালে ঢাকা মহানগরীর চানখারপুর এলাকায় মানবতা বিরোধী অপরাধ সংগঠনের মাধ্যমে ৬ জন তরুণকে গুলি করে হত্যা করা এবং সেই অভিযোগ গঠনের পরে আজকে তাদেরকে সময় দেওয়া হয়েছে প্রস্তুতির জন্য। আগামী ১০ আগস্ট তারিখে প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক যে অভিযোগের পরে যে ওপেনিং স্টেটমেন্ট বলে সেই স্টেটমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে এবং ১১ই আগস্ট থেকে এই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সেই দিন প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমার সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আমরা শুনছিলাম আইনজীবী বলছিলেন ১১ই আগস্ট থেকে তাদের অভিযোগ গঠন শুরু হবে। এই ব্যাপারে জানতে চাই বিস্তারিত এবং আদেশে আর কি কি বলেছে ট্রাইব্যুনাল।
11 তারিখ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং আজ কিন্তু এই আদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ জুলাই গণহত্যার যে মামলা, সেই মামলার দ্বিতীয় মামলা হিসেবে কিন্তু এই চানখারপুলের যেই 6 জনকে হত্যা করা হয়েছে সেই ঘটনার কিন্তু আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে গেল আজ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 কিন্তু এই আদেশ দিয়েছেন আনুষ্ঠানিক বিচার শুরু, এবং আজ কিন্তু ট্রাইব্যুনাল আদেশের জন্য দিনটি নির্ধারণ রেখেছিলেন এবং সে অনুযায়ী কিন্তু আজ আদেশ পড়া শুরু হয় 12:30টার পর। তো তারপর কিন্তু আমরা দেখেছি যে একে একে সকল আসামিকে কিন্তু তাদের আজ যে বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা কিন্তু পড়িয়ে শোনানো হয় এবং আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা গিলটি ফিল করেন কিনা বা তারা দোষ স্বীকার করছেন কিনা। তখন সকল আসামি কিন্তু অস্বীকার করছেন এবং তারা কিন্তু সুবিচার চেয়েছেন ট্রাইব্যুনালের কাছে। তারা বলেছেন যে তারা এই ঘটনায় নির্দোষ এবং তারা যেই তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা থেকে তারা অব্যাহতি চান এবং তারা সুবিচার চান। এর আগে যে আমরা দেখেছি যে আসামিদের অব্যাহতি চেয়ে কিন্তু আবেদন দেওয়া ছিল, সেই অব্যাহতি কিন্তু আজ খারিজ করে দেন আদালত এবং আজ আদালতে কিন্তু যে ইন্সপেক্টর ছিলেন আরশাদ, তিনি কিন্তু বলেছেন তিনি এই মামলায় তাকে অভিযুক্ত করা হলেও তিনি এই মামলায় দোষী নন। তিনি জানিয়েছিলেন আদালতকে যে তার অধীনে তার নির্দেশে বা তার নির্দেশ দেওয়ার ক্ষমতা সেখানে ছিল না ঘটনাস্থলে। এভাবে কিন্তু প্রতিটা আসামি কিন্তু তাদের বক্তব্য তুলে ধরেন আজ ট্রাইব্যুনাল যখন তাদেরকে জিজ্ঞেস করেন। এর বাইরে যেমনটি বলছিলেন যে আপনি সাক্ষ্য গ্রহণ শুরু হবে 11 তারিখ এবং 10 তারিখ শুরু হবে সূচনা বক্তব্য, এবং আমরা দেখি যে এর আগে কিন্তু শেখ হাসিনার মামলায় কিন্তু প্রথম মামলা হিসেবে কিন্তু সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়েছিল এবং আনুষ্ঠানিক কিন্তু এটি কিন্তু আনুষ্ঠানিক বিচার শুরুর দিক থেকে এটি কিন্তু দ্বিতীয় মামলা, অর্থাৎ ট্রাইব্যুনালে এখন দুটি মামলার বিচারের কার্যক্রম বা আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ কিন্তু ট্রাইব্যুনাল দিয়ে দিয়েছেন এবং ধীরে ধীরে কিন্তু অন্যান্য যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো কিন্তু অতি দ্রুত বিচার শুরু হবে বলে কিন্তু প্রসিকিউশন আমাদের জানিয়েছে। আজ যে যাদেরকে আনা হয়েছে তারা সকলেই তাদের মধ্যে 4 জন, মোট আসামি যেহেতু 8 জন, তার মধ্যে 4 জন আজকে আদালতে উপস্থিত ছিলেন এবং বাকি 4 জন অনুপস্থিত রয়েছেন। আর যে 4 জন অনুপস্থিত রয়েছেন তাদের আইনজীবী আজকে কিন্তু এখানে ছিলেন, আর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তিনি বিচার শেষে বা আজকের আদেশ শেষে সাংবাদিকদের জানিয়েছেন যে তার যেই 4 জন পলাতক আসামি রয়েছেন তাদের পক্ষে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন। পাশাপাশি যেই অন্যান্য আসামিদের যেই আইনজীবীরা ছিলেন তারাও যেমনটা জানিয়েছেন যে তারাও আইনি লড়াই করবেন এবং তারা বিশ্বাস করেন যে তারা নির্দোষ প্রমাণিত হবেন বিচার শুরু হওয়ার পর। এবং এর মধ্য দিয়ে কিন্তু আজকের এই আদালত ট্রাইব্যুনাল কার্যক্রম চলমান ছিল এবং পরবর্তীতে বিচার শুরুর আদেশের মধ্য দিয়ে কিন্তু আজকের ট্রাইব্যুনাল কার্যক্রম শেষ হয়। বাইরে কিন্তু আজ কিন্তু আর বেশ অনেকগুলো কার্যক্রম হয়েছে আজকে এবং যে 4 জন অনুপস্থিত রয়েছেন তারা পলাতক রয়েছেন যেমনটা শুনছিলাম আমরা। ধন্যবাদ আপনাকে মারুফ। পরিকল্পিতভাবে কোনো রাজনৈতিক দলের নেতার চরিত্র হনন গণতান্ত্রিক যাত্রাকে ক্ষতিগ্রস্ত করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান দেওয়ার উদ্দেশ্যেই তাকে হেয় করা। অপরাধীদের অনুকম্পার সুযোগ নেই। মিটফোর্ডের হত্যাকাণ্ডের ঘটনায় দলীয় রং দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। একটা বিকারগ্রস্ত গোষ্ঠী তাদের কুৎসিত ষড়যন্ত্র বাস্তবায়ন করতে কোমলমতি শিশুদের ব্যবহার করছে। মির্জা ফখরুল বলেন, পতিত স্বৈরাচার ও ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা সুষ্ঠু নির্বাচন আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা হয়ে আসলে সেটি প্রতিহত করা হবে। তিনি জানান, সোহাগ হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানে কমিটি গঠন করবে বিএনপি। অপরাধীর জন্য কোনো অনুকম্পার সুযোগ নেই, তেমন পক্ষ অবলম্বনের প্রশ্ন উঠতে পারে না। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দলীয় পদ থেকে অবসরণের এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপকে স্বাগত না জানিয়ে পরিকল্পিতভাবে চরিত্র হনন দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে প্রশ্নবিদ্ধ করে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের আইনি সহায়তা প্রদানের অঙ্গীকার থেকে আমাদের বিচ্যুত হবার সুযোগ নেই। এনসিপির জুলাই পদযাত্রার 14তম দিনে পটুয়াখালীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বেলা 11:30টায় পটুয়াখালী শহরের সার্কিট হাউসের সামনে থেকে বের হয় পদযাত্রাটি। নিউ মার্কেট, লঞ্চঘাট, পুরানবাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নেতারা। পরে সার্কিট হাউসের সামনে পথসভায় অংশ নেন তারা। পটুয়াখালীতে কর্মসূচি শেষে এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর রওনা হবে বরগুনার উদ্দেশ্যে। বিকেলে বরগুনা শহরে পদযাত্রা ও পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। প্রধানমন্ত্রীর আসনে থেকে রাষ্ট্রের মালিকদের নিয়ে করা একটি মন্তব্যের কারণেই ফুঁসে ওঠে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তখনকার ক্ষমতায় থাকা শেখ হাসিনা রাজাকার বলে অভিহিত করে।
প্রতিবাদে কেঁপে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। ছেলেদের পাশাপাশি মেয়েরাও হল ভেঙে বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। ছাত্রলীগ ও তখনকার মন্ত্রীরা আন্দোলন দমাতে বিরূপ মন্তব্য অব্যাহত রাখে। এদিকে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপিও দেয়। আহমেদ রাজা জানাচ্ছেন বিস্তারিত। 14 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনের 14তম দিন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা। শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত সবগুলো মোড়ে মোড়ে পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা। আলাদা ব্যানার না হলেও এতে অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ের সামনে লম্বা সময় আটকে রাখা হয় মিছিল, পরে আবারও ব্যারিকেড ভেঙে গুলিস্তানে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে দাঁড়ায় পদযাত্রা। 12 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে যায় বঙ্গভবনে। রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে 3 পৃষ্ঠার স্মারকলিপি দিয়ে প্রায় 30 মিনিট পর বঙ্গভবন থেকে বেরিয়ে আসে তারা। স্মারকলিপিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের 1 দফা বাস্তবায়নে 24 ঘন্টার আলটিমেটাম দেয় তারা। সামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। এদিন সারা দেশে জেলা শহরগুলোয় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পদযাত্রা সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। সারাদিন আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে নেই কোনো সহযোগিতা। উল্টো রাষ্ট্রীয়ভাবে চীন সফর শেষে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। সেখানে তিনি শিক্ষার্থীদের আন্দোলনকে কটাক্ষ করে স্পষ্টভাবে বলেন, তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনার এই রাজাকার ট্যাগিংয়ে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। রাত 10:30 থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শুরু হয় মিছিল। কয়েকটি মিছিল যায় টিএসসির দিকে। 11টার পর শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিভিন্ন হলের সামনে গিয়ে বিক্ষোভ করেন তারা। সবচেয়ে বেশি চোখে পড়ার মতো মিছিল ছিল নারী শিক্ষার্থীদের, যারা হলের তালা ভেঙে এই আন্দোলনে অংশ নেয়। রাতভর ক্যাম্পাসে চলতে থাকে ক্ষুব্ধ শিক্ষার্থীদের মিছিল আর সমাবেশ। দিনে যখন আন্দোলনে উত্তাল পুরো দেশ, তখন আলাদা আলাদা অনুষ্ঠানে বিরূপ মন্তব্য করেন সরকারের মন্ত্রীরা। শিক্ষার্থীদের উপর হামলা ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও 1 দফা দাবিতে পরদিন বিকেল 3টায় বিক্ষোভ মিছিলের ডাক দেয় শিক্ষার্থীরা। একই জায়গায় ঠিক 1.5 ঘন্টা আগে পাল্টাপাল্টি বিক্ষোভের ডাক দেয় ছাত্রলীগও। রাতে যখন ফুঁসছে শিক্ষার্থীরা, তখন আওয়ামী লীগের মন্ত্রী ও ছাত্রলীগ নেতারা শাহবাগে যেতে গিয়েও শিক্ষার্থীদের অবরোধে ঢুকে যায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। সেখান থেকেই পরিকল্পনা হয় পরদিন আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ ও নারী আসন নিয়ে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 13তম দিনের বৈঠক শুরু হয়। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সূচনা বক্তব্যে বলেন, গত বছর এই দিনে নারীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, যার কারণে আন্দোলন বেগবান হয়েছিল। তাই আজ আলোচনায় নারীদের প্রাতিষ্ঠানিকভাবে প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রত্যাশা করেন ডক্টর আলী রিয়াজ। আজকে তাদের এই প্রচেষ্টার কারণে আমরা আজকে এখানে আজকে যে দুটো বিষয়ে আলোচনা করব, সে বিষয়গুলোতে আমরা একটা ঐকমত্যের জায়গায় আসতে পারবো। বিশেষ করে রাজনীতিতে, রাষ্ট্র গঠনে, আইন প্রণয়নে প্রাতিষ্ঠানিকভাবে নারীকে মর্যাদার সঙ্গে অংশগ্রহণের পথ আমরা তৈরি করতে পারবো। দর্শক, সংস্কৃতি উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সেখানে অনেকগুলো ডকুমেন্টারি প্রদর্শনী আছে, কনসার্ট আছে চিটগংয়ের শিল্পীদের এবং ঢাকার শিল্পীদের নিয়ে, এবং শেষে ওখানে একটা ড্রোন আর্ট ডিসপ্লে আছে। ফলে চিটগংয়ে যারা আছেন তাদের সবাইকে আগাম বলে রাখলাম যে আপনারা প্রস্তুত থাকেন। 16 তারিখ সকালে আমাদের একটা প্রেস কনফারেন্স হবে, সেখানে ওই 16 তারিখের লাইন আপটা বলা হবে।
আপাতত আমার তরফ থেকে এতটুকুই। এরপরে প্রশ্ন থাকলে উত্তর দেওয়া যাবে। শারমিন আপা ক্যান টেক ফরওয়ার্ড। ধন্যবাদ। শুভ বিকেল। আজকের যে অনুষ্ঠানটা শুরু হলো, আমরা 14ই জুলাই, আমরা জুলাই নারী দিবস বলছি। মেয়েরা জুলাই কন্যা শব্দটা পছন্দ করে, তো জুলাই কন্যা দিবস। এই দিনটা আমাদের যেমন কেন্দ্রীয়ভাবে একটি কতগুলো অনুষ্ঠান হচ্ছে আপনারা জানতে পারলেন। এর বাইরে আমার দুটো কথা বলার আছে। আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের জুলাই কন্যাদের আজকে একটা র্যালি হচ্ছে, তারা রিক্সা র্যালি করছে এবং সেখানে তারা তাদের স্লোগান, তাদের ভাষা, তাদের চাওয়া পাওয়া এগুলো নিয়ে তারা আওয়াজ তুলবে এবং তারা একটা জায়গায় সম্মিলিত হয়ে তাদের কথাগুলো তারা বলবে। এটা 3:30টায় শুরু হবে এবং মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আমরা এই যাত্রাটা শুরু হচ্ছে। তারা বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় একটা জায়গায় জড়ো হয়ে তারপরে একসাথে তারা যাত্রা করবে। রিক্সাকে সম্মান দেওয়াটাও এটার একটা অংশ, কারণ অনেক মেয়েদের স্মৃতিতে ছিল যে রিক্সাওয়ালারা কিভাবে তাদেরকে সাহায্য করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনটা বোধহয় পৃথিবীর একটা অন্যতম উদাহরণ ইদানিং কন্টেম্পোরারি হিস্ট্রিতে, যেখানে এত নারী একসাথে আন্দোলনে নেমেছে। গণভবনে জুলাই স্মৃতি জাদুঘরের ব্যাপারে পরিকল্পনা চলছিল। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের ভালুকায় 2 সন্তান সহ মাকে হত্যা করা হয়েছে। সকালে ভালুকা বাজারের খারুয়ারি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায় নিহতের স্বামী কারখানায় কাজ করেন। নাইট ডিউটি শেষে সকালে বাড়ি ফিরে দেখতে পান তার স্ত্রী ও ছেলে মেয়ে সবাই রক্তাক্ত অবস্থায় পড়েছে। পরে খবর পায় প্রতিবেশীরা। ঘটনার পর থেকে নিহতের দেবর পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বান্দরবান সদরে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের 2 জন সহ মারা গেছেন 3 জন। রোববার মধ্যরাতে রাংলাই চেয়ারম্যান পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বৃষ্টিতে শর্ট সার্কিটের কারণে একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে। পরে বিভিন্ন ঘরের বিদ্যুৎ সংযোগে স্ফুলিঙ্গ দেখা দেয়। সময় ঘরের ফ্যান বাতির সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত হয় অনেকে। ঘটনাস্থলে মারা যান নানি উরকান ও নাতনি তুংলেমরো। আহতদের হাসপাতালে নিলে চিকিৎসক রুলেন রো নামের একজনকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলেই ট্রান্সফরমারটিতে বিদ্যুতের স্ফুলিঙ্গ দেখা যেত। সমস্যাটির কথা বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। রাত 1টা বাজে পুরা পাড়া কারেন্ট সব খায়া, তারপরে ফ্রিজ থেকে আগুন ধরছে, সুইচটা নিভাইতে গিয়ে মারা গেছে আর কি। অনেকে আছে যারা চিকিৎসা নিচ্ছে, বান্দরবানের জন্য চিকিৎসা নিচ্ছেন, আর অনেকে আছে গ্রামেও আছে। আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিক প্রায় 21 কিলো দূরে এখানে আমরা দূরত্ব আসি এবং দূরত্ব আসি আমরা দেখি যে 3টে মহিলা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। খুলনায় খাদ্য বিভাগের কর্মকর্তাকে অপহরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে থানায় নিয়েছে পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সুশান্ত কুমার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রয়েছেন। রোববার রাতে 13 খাদার আজগড়া থেকে সুশান্তকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এর আগে সুশান্তর স্ত্রী লিখিত অভিযোগে উল্লেখ করেন, শনিবার অপহরণকারীরা ভৈরব নদের 4 নম্বর ঘাটি এলাকা থেকে ট্রলারে তুলে নিয়ে যায় সুশান্তকে। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে বিপুল অঙ্কের মুক্তিপণ দাবি করে। বিষয়টি আরও খতিয়ে দেখছে পুলিশ। ওদের হাতে একটা হ্যান্ডকাপ ছিল, এই হ্যান্ডকাপ আমাকে পরানোর চেষ্টা করছে। তো আমার এই বাম হাতে হ্যান্ডকাপটা ঢোকাতে পারছে, আর ঢোকাতে পারিনি। আমি সেটা সিটি করছি। ওনতে মনে হয় কল গেছে, কল গালি করছে, ওয়ারে উনি ফেলাই দে বা রেখে এক জায়গায় আগে দে, বা যা করবি কর, তোরা অন্তে সরে যেত। পরিস্থিতি গরম হয়ে গেছে। রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রিক ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত গ্যাং কবজিকাটা গ্রুপের সহযোগী আয়েশা গ্রুপের প্রধান সহ 2 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল রাতে সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আদাবর হাউজিং এলাকায় রাজমিস্ত্রি কাজ করত আয়শা। পরে মাদক ব্যবসা দিয়ে শুরু করে জড়িত হয় ছিনতাই ও চাঁদাবাজিতেও। তার বিরুদ্ধে 8টি মামলা রয়েছে বলে জানায় র্যাব। সংস্থাটি জানায়, রাজধানীতে এখন পর্যন্ত 20টির অধিক কিশোর গ্যাং বাহিনী চিহ্নিত করা হয়েছে, যারা হরহামেশাই ছিনতাই চাঁদাবাজির সাথে জড়িত। সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। যে অপরাধ করবে তার বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানায় র্যাব। 5 আগস্টের পর থেকে 700-র বেশি ছিনতাইকারীকে গ্রেপ্তারের কথা জানায় এই বাহিনী। আমরা এ যাবৎ 20টির অধিক কিশোর গ্যাং এবং সন্ত্রাসী গ্রুপকে মোহাম্মদপুর আদাবর এলাকা থেকে আমরা নিবৃত্ত এবং ভেঙে দিয়েছি। তাদেরকে তাদের গ্রুপের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি। এখন এই 20টি যে শেষ তা না, আজকে আয়শাকে গ্রেপ্তার করে আমরা আইনের আওতায় নিয়ে আসলাম। সিলেটে প্রিপেইড মিটারের সার্ভার জটিলতায় ভোগান্তিতে পড়েছেন শত শত গ্রাহক। মিটার রিচার্জ করতে না পারায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। দর্শক, এই বিষয়ে আরো জানার চেষ্টা করব আমার সহকর্মী নাবিল হোসেনের কাছ থেকে। নাবিল, যারা সমস্যা ফেস করছেন তাদের কাছ থেকে তো অনেক খবর আপনি পাচ্ছেন অবশ্যই। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্টরা কোনো উদ্যোগ কি নিয়েছে কিনা, কি বলছেন? ইসরাত, দেখুন, মূলত গতকাল থেকেই সিলেটের প্রিপেইড মিটার, বিশেষ করে এসটিএস যে মিটার, সেই মিটারের ভোগান্তি কিন্তু শুরু হয় এবং গতকাল থেকেই যাদের আসলে এই মিটারের রিচার্জটা শেষ হয়ে গেছে তারা আসলে আর নতুন করে রিচার্জ করতে পারছেন না। ফলে মিটার রিচার্জ না হয় তাদের বাসায় যে বিদ্যুৎ সরবরাহ সংযোগ সেটি আসলে অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে এবং এই বন্ধ হয়ে যাওয়ার কারণে গতকাল থেকে মূলত গ্রাহকদের মধ্যে একটি আমরা দেখেছি ক্ষোভ ছিল, কারণ তীব্র গরম, অনেকের বাসায় বয়স্ক রোগী, অনেকে শিশু রয়েছে, অনেকে এইচএসসি পরীক্ষার্থী। এই ভোগান্তির মধ্যে আজকে সকাল থেকে আসলে এই গ্রাহকদের সংখ্যা আসলে যতই সময় যাচ্ছে ততই বাড়ছে এবং প্রত্যেকেই এসে পিডিবি 2-এর যে কার্যালয়, আমরা যে কার্যালয়ে উপস্থিত রয়েছি, আর সেখানে এসে তারা আসলে ভিড় করছেন। এখানে পিডিবির যারা কর্মকর্তারা তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, মূলত এই যে সার্ভারটা, সেই সার্ভারটা ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হয় এবং এই সার্ভার ডাউন হওয়ার কারণেই মূলত তাদের গ্রাহকরা নতুন করে রিচার্জ করতে পারছেন না। এই মুহূর্তে সমস্যা সমাধানের জন্য তারা গ্রাহকদের নতুন মিটার আসলে তারা দিচ্ছেন, কিন্তু সেই নতুন মিটার নিয়ে যে তারা গ্রাহকরা সেখানে স্থাপন করবেন সেই লোকবল আসলে পিডিবির যথেষ্ট নয়। ফলে গ্রাহকরা হয়তো মিটার নিয়ে যাচ্ছেন, কিন্তু সেটিকে বাসায় লাগানো, আবার বিদ্যুৎ সরবরাহ আবার ঠিক হওয়া, সেটি নিয়ে গ্রাহকদের মধ্যে আসলে এক ধরনের একটা আসলে সংকট দেখা দিয়েছে। আমরা যদি একজন গ্রাহকের সাথে একটু কথা বলি, এই গরমে ভোগান্তি আসলে কেমন এই ঘটনায়? গরমে তো ভাই ভোগান্তি, প্রচুর ভোগান্তি, কারণ হলো কারেন্ট ছাড়া তো 1 মিনিটও থাকা যায় না। আপনার বাসায় বিদ্যুৎ নেই কখন? বিদ্যুৎ তো যখন এই যে সার্ভারের যে অফ করা বাদ থাকে তো টাকা ঢুকানো যাচ্ছে না, টাকা ঢুকাইলে না বিদ্যুৎ পাবো। বিদ্যুৎ আপনার বাসায় বিদ্যুৎ নাই? আমার বাসায় বিদ্যুৎ আছে, বাট ইউনিট ভরানি যান না। আমার বাসায় বিদ্যুৎ সকাল 8টা থেকে নাই। এই গরমে ভোগান্তি কষ্ট, অনেক কষ্ট ভাই, হয়তো বাচ্চা কাচ্চা অনেক কষ্টতে আছে, খুবই মানে অস্থির অবস্থা। নিশ্চয়ই বুঝতে পারছেন যে তীব্র গরম সিলেটে গত 3-4 দিন ধরে আসলে তীব্র গরম পড়েছে। এর মধ্যে বাসায় যে বিদ্যুৎ সংযোগ নেই, এতে করে আসলে সাধারণ মানুষ তীব্র ভোগান্তিতে পড়েছেন এবং আমরা দেখছি যে নতুন মিটার আসলে যে দেয়া হচ্ছে এবং এই নতুন মিটারগুলোই মূলত তারা গিয়ে সেখানে বাসায় গিয়ে তারা স্থাপন করবেন এবং স্থাপনের মধ্য দিয়ে তারা বিদ্যুৎ ফিরে পাবেন। কিন্তু সেই মিটার স্থাপনের জন্য পিডিবির যে মানুষ, সেই যথেষ্ট মানুষ নেই বলে আসলে পিডিবি আমাদেরকে জানিয়েছে। ফলে এই দুর্ভোগ কবে নাগাদ কখন শেষ হবে বা সার্ভারই কবে ঠিক হবে সেটি নিশ্চিত কিছুই বলতে পারছি না। সাপেক্ষ ব্যাপার। ধন্যবাদ আপনাকে নাবিল। নানা চেষ্টার পরও নিম্নমানের বই ছাপানো বন্ধ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এই অবস্থায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চায় প্রাথমিক স্তরের বই তাদের তত্ত্বাবধানে ছাপা হোক। তবে শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি তাতে রাজি নয়। আর শিক্ষাবিদরা বলছেন স্বতন্ত্র প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দেয়া হোক। লুৎফর রহমানের ছবিতে আলামিন হক অহনের প্রতিবেদন। গেল 1.5 দশক নিম্নমানের বই ছাপিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ আছে এনসিটিবি ও বই মুদ্রণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 2025 সালে সেই তকমা যেন গায়ে না লাগে তার জন্য কম তোড়জোড় হয়নি। তারপরেও প্রাথমিক অনুসন্ধানে 40 কোটি বইয়ের মধ্যে 13 কোটি বই নিম্নমানের পাওয়া যায়। লেখাগুলো একটু বুঝতে পারি না, পড়তে সমস্যা হয়, আবার এইচডব্লিউ দেখতে সমস্যা হয়, চোখে দেখতে পেতাম না, এর ফলে আমি পড়তেও পারি না ঠিকমতো। কাগজ ভালো না থাকার কারণে ছিঁড়ে যায়, তারপরে এগুলো উল্টা পাশেও লাগানো থাকে। যখন একটা বইয়ের মান খারাপ থাকে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহটা হারিয়ে যায় পড়ার।
এমন পুকুর চুরির ঘটনায় আইনি জটিলতার মারপ্যাচে দুর্নীতিবাজদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে পারে না সরকার। নিয়ম অনুযায়ী তৃতীয় পক্ষকে দিয়ে বইয়ের যাচাই বাছাইতেও অনিয়ম হয়েছে বলে মনে করে খোদ এনসিটিবি। পিপিআর পাবলিক প্রকিউরমেন্ট রুলস অনুযায়ী আমাদের একটা এজেন্সি নিয়োগ করা থাকে, যে এজেন্সিগুলি এগুলি দেখবে আর কি এই জায়গায় কোয়ালিটির বই গেল কিনা এটা। তারপরেও আবার আমরা যখন পিএলআই রিপোর্ট পেয়েছি, যা ওই যে পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশনে যে রিপোর্ট পেয়েছি, সেখানে কিছু কিছু প্রেসের ব্যাপারে এইখানে বইয়ের মানে নিয়ে কিছু শিক্ষাবিদরা মনে করেন যে প্রতিষ্ঠান শিক্ষাক্রম তৈরি করে তাদের হাতেই বই ছাপানোর কার্যক্রমে অনিয়মের সুযোগ তৈরি হয়। সরকারের উচিত শিক্ষার্থীদের বিনামূল্যের বইয়ে দুর্নীতির সুযোগ কমাতে জোরালো পদক্ষেপ নেয়া। এনসিটিভি বই ছাপাবে কেন? বই ছাপানোর জন্য এনসিটিভি কারিকুলামটা তৈরি করে দেবে, একবারে ফাইনালি আউটলুক তৈরি করে দেবে ওরা। একবারে আমরা বলি যে প্রিন্টের আগের যে অবস্থান সেটা তৈরি করে দেবে কারিকুলাম অনুযায়ী সব কিছু গুছিয়ে টেক্সট বুকটা রেডি করে দেবে। এই ছাপানোর মতো দায়িত্বটা এনসিটিভি কেন নিচ্ছে? গভর্নমেন্টের কত উইং আছে না, আমাদের বিজি প্রেস আছে, বিভিন্ন আছে, মিনিস্ট্রি আছে, তাদেরকে কেন আমরা দায়িত্ব দিয়ে দিচ্ছি না? সেই ক্ষেত্রে তো এনসিটিভির কাজের একটু চাপ কমবে, তাহলে এনসিটিভি তার যে মানে এই বইটা তৈরি করা যে তার মূলগত কাজ মেন ম্যান্ডেট যেটা, সেখানে সে আরও বেশি মনোযোগ দিতে পারবে। বারবার এমন নিম্নমানের বইয়ে নাখোশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তর। যে এনসিটিভি এই বই ছাপানোর কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকতে হয় তাকে, এনসিটিভি কারিকুলামে এবং পুস্তক মানে তৈরি করার ক্ষেত্রে তারা তেমন মনোযোগ দিতে পারে না, ফলে এখানে আমাদের অনেক ত্রুটি থেকে যায়। ছাপা বিলি করা এগুলো হচ্ছে এক ধরনের ম্যানেজারিয়াল কাজ। কেন তারা এটাদের ওভারবার্ডেন থাকবে? তারা তাদের নিজেদের কাজ করুক, এবং সেই জন্য আমরা চাচ্ছি এনসিটিভি আইনের মধ্যে একটা পরিবর্তন এনে এই ছাপার দায়িত্বটা আমরা আমাদের হাতে নিয়ে নেব। তবে শিক্ষা উপদেষ্টা মনে করেন এনসিটিভি যে কাজ এতদিন ধরে করে আসছে তা অন্য প্রতিষ্ঠানকে দেওয়ার সুযোগ নেই। এখন এগুলো বলার কোনো সময় আসেনি। এনসিটিভি ছাড়া মানে কি, এনসিটিভির অধীনে অন্য কেউ যদি করে এনসিটিভির অধীনেই তো হবে, এনসিটিভি ছাড়া আর তো কোনো কর্তৃপক্ষ নেই। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এত ব্যাপক একটা জনবল আর কোনো প্রতিষ্ঠানে নাই যে এই কাজটা করতে পারবে বা করে আর কি এই মুহূর্তে। বিশ্বের অধিকাংশ দেশেই পাঠ্য বই নির্ভরতা কম থাকায় এত বই ছাপাতে হয় না। কোমলমতিদের হাতে যেন নিম্নমানের বই না যায় তার জন্য যথেষ্ট সোচ্চার থাকে দেশগুলো। আল আমিন হকন, যমুনা নিউজ, ঢাকা। যশোরের মনিরামপুরের সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছে। সকাল 8:30টার দিকে মনিরামপুর তেল পাম্পের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় যশোর থেকে সাতক্ষীরাগামী একটি মাছ বোঝাই ট্রাক মনিরামপুর বাজারের তেল পাম্পের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকটির চালক রাজু ও হেলপার ইরফান ঘটনাস্থলে প্রাণ হারান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায় সকালে আল্লাহ চত্বর এলাকার রেল লাইনের পাশে লাল কাপড় পরিহিত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় নিশ্চিত করা যায়নি। অসাবধানতাবশত রেল লাইনের ওপর দিয়ে হাঁটার সময় ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকাগামী নরসিংদী কমিউটার ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলে নিহত হন ওই ব্যক্তি। ফেনীর বন্যা দুর্গত 112টি গ্রাম থেকে ধীরে ধীরে নামছে বানের পানি। দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। পানি নেমে যাওয়ার পর ঘর মেরামতে ব্যস্ত সময় কাটছে পরশুরামে ক্ষতিগ্রস্ত মানুষের। ফুলগাজী উপজেলার মুন্সিরহাট, দরবারপুর ও আনন্দপুর ইউনিয়নের অনেক বাড়িঘর থেকে এখনো পানি নামেনি। আজকে 6 দিন পর্যন্ত আমরা পানিবন্দী আছি, খাদ্য দখল করে রাখছে। পানি যাইবার জায়গা কম, এই জন্য পানি যাইতেছে না। এখন পানি যাইবার সমস্যা এটা। সড়কগুলো আছে এগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, যার কারণে আমরা ফেনী সদর বা কোনো দরকার প্রয়োজনীয় কাজে যেতে পারছি না। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল সবখানে। অনেক ক্ষেত্রে নারীরা জীবনের ঝুঁকি নিয়ে সামনের সারিতে থেকেছে বলে মন্তব্য করেছেন বক্তারা। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই ওমেন্স ডে উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, আন্দোলনের সামনের সারিতে নারীরা থাকায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা বেড়েছে। আন্দোলনে আহতদের চিকিৎসায় চিকিৎসকরাও অগ্রণী ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেন বক্তারা।
তাদের মতে জুলাই আন্দোলন ছিল সবার, অন্যায় আর হত্যার বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ ছিল জুলাই আন্দোলন বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা। যেখানে নারীরা সঠিক কাজে, সৎ কাজে যেখানে আমাদের প্রয়োজন সেখানে এগিয়ে থাকার জন্য ওরা যেন আমাদের জন্য একটা অনুপ্রেরণার হয়, ওদের সাহসকে ভর করে আমরা যেন কোনো কিছুতেই কখনো আমরা যেন ভয় না পাই। নিজ দেশ মিয়ানমারে ফিরতে উদ্গ্রীব কক্সবাজারের ক্যাম্পে থাকা তরুণ রোহিঙ্গারা, তবে তাদের এক করার কেউ নেই। মাঝে মাঝে কেউ কেউ নেতৃত্ব দিতে চাইলেও তা টেকসই হয় না। এই অবস্থায় সংগঠিত হয়ে অন্যদের প্রত্যাবাসনে উদ্বুদ্ধ করতে কাজ করছে দু একটি সংগঠন। পাশাপাশি পড়াশোনার জানা তরুণদেরও স্বপ্ন ক্যাম্প জীবন শেষ হবে, স্বাভাবিক হবে তাদের ভবিষ্যৎ পথচলা। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত। সাথে ছিলেন ইহসান আল কুতুবি ও মাহফুজ মিঠু। 2017 সালে নতুন মাত্রা পায় রোহিঙ্গা সংকট। সে সময় একসাথে প্রায় লাখ দশেক রোহিঙ্গা ঢুকে পড়েছিল বাংলাদেশে। তারপর কত আলাপ, শুরুতেই মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় সমাধান খোঁজার চেষ্টা, সাথে যুক্ত হয় জাতিসংঘ। এমনকি বার্মিজদের উপর সাংঘাতিক প্রভাব থাকা চীনকে সাথে নিয়েও সমাধান অর্থাৎ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছিল সরকার। কোনো কাজই হয়নি। সবশেষ মার্চে জাতিসংঘ মহাসচিবও পরিদর্শন করে গেছেন রোহিঙ্গা ক্যাম্প, তবুও ফলাফল শূন্য। এমনকি কবে নাগাদ রোহিঙ্গারা ফিরতে পারেন তার উত্তরও অজানা। এত কিছুর পরও রাষ্ট্র পরিচয়হীন রোহিঙ্গারা অনেকেই বাঁচতে চান আত্মসম্মান আর মর্যাদা নিয়ে। বিশেষ করে নতুন প্রজন্মের পড়াশোনা জানা রোহিঙ্গারা বিশ্বাস করেন নিজ বাসভূমে ফিরবেনই তারা। আমাদের যেটা আছে রাইট, ডিগনিটি, আমরা ওইটা নিয়ে আমাদের দেশে আমরা ফিরে যেতে চাই। Each and everyone would like to go back. Before there is the one government. Right now there are two parties. So to whom we should approach? ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমাদের একটা ফুল কনফিডেন্স আছে। পজিটিভলি যদি আমাদের রোহিঙ্গাদের জন্য কাজ করে তাহলে আমাদের সলিউশনটা হবে বলে আমি আশা করি। এর আগে ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের দেশে ফিরতে উদ্বুদ্ধ করার কাজ শুরু করেছিলেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। 2021 সালে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। আশঙ্কা, প্রত্যাবাসন ইস্যুতে রোহিঙ্গাদের একতাবদ্ধ দেখতে চান না একটা পক্ষ। সম্প্রতি রোহিঙ্গাদের স্বার্থ রক্ষা ও মিয়ানমারে ফেরাতে উদ্বুদ্ধ করতে কাজ করার চেষ্টা করছে রোহিঙ্গা কমিটি ফর পিস অ্যান্ড রিপ্যাট্রিয়েশন। এ কাজে সব পক্ষের সহায়তা চান নেতারা। আরা দেশ আর গান এ দেশ কোনো আর দেশ ন আর গানত আরা এখন যাই বইলে চাই। জাতিসংঘ আছে, আরা তাই কি দে জাগার সরকার আছে, বেক্ষুনে আরারে আছে কিভাবে মজাই দিব, আরারে কেন করি এইটার আর কি হইব, আরা কি করলে আর কেন যাই পারিম, তারা আগত আরা আছে আইনের ভিতরে থাকি ওরে আরা দেশত ফিরি যাই বলে আরা চাই। সারা দুনিয়ার হাসে অত রিকোয়েস্ট করি দে আরা আর যে হনো সুরতে দেশত আর আনো হরে ভাঙ্গুরি আর হক কালে আর আজাদি সাথে সেফটি লইরে আর দেশত আর যাই বললাবে চাই। সরকার হিসেবেই 15 লাখের মতো রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান এখন বাংলাদেশে, আর প্রতি বছর নতুন করে ক্যাম্পে জন্ম নিচ্ছে 30,000 রোহিঙ্গা শিশু। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রধান সংকট কি? সম্ভবত তার উত্তর হবে নেতৃত্বের অভাব। এই জনগোষ্ঠীকে ঘিরে অসংখ্য সংগঠন কাজ করলেও সঠিক নেতৃত্ব এখন পর্যন্ত তৈরি করতে পারেনি তারা। বাংলাদেশে থাকা রোহিঙ্গা ক্যাম্পের যারা একটু উচ্চশিক্ষিত হন তারা অনেকে চলে যাচ্ছেন বিদেশে, আর তাই নেতৃত্বের অভাবেই মূলত রোহিঙ্গা জনগোষ্ঠী যে দীর্ঘদিন ধরে ভুগছে তা বোধ করি বলার অপেক্ষা রাখে না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলের নারকীয় হত্যাকাণ্ডে প্রাণহানি ছাড়িয়েছে 58,000। রোববার ভোর থেকে প্রায় মৃত্যু হয়েছে কমপক্ষে 100 ফিলিস্তিনির। গাজা সিটির জনসমাগম এক বাজারে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। প্রাণ হারায় অন্তত 12 জন। হামলায় এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ। মিসাইল হামলা করা হয় গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে খাবার পানির জন্য অপেক্ষমান মানুষের ওপর। সেখানে শিশুসহ মৃত্যু হয় 10 জনের। হামাস সদস্যদের লক্ষ্য করে ছোড়া মিসাইল যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে গিয়ে পড়েছে বলে দাবি আইডিএফের। ইসরায়েলের ব্লকেড ও লাগাতার হামলায় গাজায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। হাসপাতাল, যানবাহন সহ গুরুত্বপূর্ণ সেবা চালু রাখতে অবরুদ্ধ উপত্যকাটিতে দ্রুত জ্বালানি সরবরাহের কথা জানিয়েছে জাতিসংঘ।
গোষ্ঠীগত সংঘাতকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত সিরিয়া। দেশটির দক্ষিণাঞ্চলের সুয়েদা শহরে চলছে দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ লড়াই। লড়াইয়ে গেল দুদিনে প্রাণ গেছে অন্তত ৩৭ জনের, আহত হয়েছেন শতাধিক। এখনও থেমে থেমে চলছে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুজ অধ্যুষিত শহরটিতে সেনাবহর পাঠাচ্ছে আহমেদ আল শারা প্রশাসন। প্রতিপক্ষের অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে গোলা। এই দৃশ্য সংঘাত কবলিত সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েদায় রোববার থেকে শুরু হয় রক্তক্ষয়ী এই সংঘর্ষ। স্থানীয় দ্রুজদের সাথে সংঘাতে জড়ায় বেদুইন সম্প্রদায়ের সশস্ত্র মিলিশিয়া বাহিনী। শহরটির মূল সড়কগুলো এখনও দখল করে রেখেছে ভারী অস্ত্রে সজ্জিত যোদ্ধারা। বন্ধ রয়েছে রাজধানী দামেস্কের সাথে সংযোগকারী প্রধান সড়কও। এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্রুজ অধ্যুষিত অঞ্চলটি। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় সারি সারি মরদেহ। পরিস্থিতি মোকাবেলায় আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতা ঠেকাতে সেনাবহরও পাঠাচ্ছে আহমেদ আল শারা প্রশাসন। সুন্নি মতাদর্শের বেদুইনদের সাথে দ্রুজদের সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের। তবে সম্প্রতি দুই গোষ্ঠীর বিরুদ্ধে একে অপরের বাসিন্দাদের অপহরণের অভিযোগ ওঠে বলে জানায় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। দক্ষিণাঞ্চলীয় শহরটি সিরিয়ার সবচেয়ে বড় দ্রুজ অধ্যুষিত আবাসস্থল, যেখানে প্রায় ৭ লাখ ধর্মীয় সংখ্যালঘু দ্রুজের বসবাস। কয়েক মাস আগেও সিরিয়ার সরকারি বাহিনীর সাথে নজিরবিহীন সংঘর্ষে জড়ায় জনগোষ্ঠীটির সদস্যরা। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।